হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর হবিবপুর ট্যুর ভিডিওর কিন্তু 4th পার্ট নিয়ে তোমাদের সাথে পরপর কিন্তু তোমাদের 3টে পার্ট দেখিয়ে দিয়েছি। কীভাবে হবিবপুর স্টেশনে আসতে হবে, সেখান থেকে কীভাবে সব কিছু দেখতে হবে সব দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালোই লাগছে হবিবপুরের এই সিরিজটা। একটা জায়গায় আসলে তোমরা কিন্তু অনেকগুলো স্পট কিন্তু ঘুরতে পারবে। তো এখন 4th নম্বর পার্ট বা শেষ পার্ট কোনটা, মানে এটা হচ্ছে খুবই কিন্তু একটা জাগ্রত একটা মন্দির, সেটা হচ্ছে মদন গোপাল জিউয়ের মন্দির। প্রায় 500 বছর পুরনো কিন্তু মন্দিরের ইতিহাস, এবং এই মন্দিরকে ঘিরে দারুণ কিন্তু ইতিহাস রয়েছে। মন্দিরে পুজো দেওয়ার সময় সূচি কী, এবং মন্দিরের মধ্যে ভোগের ব্যবস্থা আছে কি না, ভোগের দাম কত, সেইগুলো সমস্ত কিছু ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে দেবো। এটাই কিন্তু হবিবপুরের 4 নম্বর পার্ট, এখানেই শেষ করলাম। আরও হয়তো অনেক কিছু থাকতে পারে, আমি আর যাবো না, এটাই লাস্ট পার্ট করছি, তার কারণ আমাকে আবার বাড়ির দিকে ফিরতে হবে। ঠিক আছে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিসে আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড। ঘোরানো কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি একেবারে কি মদন গোপাল জিউয়ের মন্দিরে, আর ঘুরে মন্দিরটা ঘুরে তোমাদেরকে সব কিছু জানাবো আর সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি যে কোথার থেকে মদন গোপাল জিউ মন্দিরে যেতে পারবো। চলো। হবিবপুর ইসকন মন্দিরে যাওয়ার আগে বলেছিলাম দুটো মন্দির দেখিয়ে নিয়ে যাব, তাই তোমরা কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু ফলো করবে। তো শিয়ালদা থেকে তোমরা শান্তিপুর লোকাল ধরে হবিবপুর স্টেশনে নেবে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে শিয়ালদার দিকে মুখ করে নিচের দিকে নামবে। নিচের দিকে নেবে এই লাইনটা ধরে কিছুটা গিয়ে সামান্য একটু গেলে দেখবে ডান দিকে নিচের দিকে রাস্তাটা ঢুকছে। ঠিক আছে, এই দেখো নিচের দিকে ঢুকলো, এখান থেকে সোজা কিছুটা নেবে কিন্তু ডান দিকে দেখবে একটা গলি চলে গেছে, ওই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু একটা বাজার পাবে। ঠিক আছে, তার থেকে বাদিকে ঢুকবে, বাদিকে বাজার থেকে দেখবে ডান দিকে একটা গলি ঢুকছে, সেখান থেকে দেখবে মেন রোডে চলে আসবে। যে কাউকে বলে প্রত্যাশা কালীমার মন্দির বলে দেবে, এছাড়া তোমাদের বলে দিচ্ছি। তো মেন রোড থেকে বাদিকে যাবে, বাদিকে কিছুটা এলেই পিএনবি ব্যাংক আছে, তার এটিএম এর পাশেই কিন্তু প্রত্যাশা কালীমার মন্দির। তো প্রত্যাশা কালী মন্দির দেখেই তারই উল্টো ফুট থেকে একটা দেখবে রাস্তা চলে গেছে, ওইটা হচ্ছে পালপাড়া হবিবপুর রেলবাজার মাঠ বলা হয়। তো ওইটা খেয়াল রাখো। তো ওই দেখো দেখতে পাচ্ছ প্রত্যাশা কালীমার মন্দিরের থেকে সোজা উল্টো ফুট থেকে কিছুটা আসলে 3টে রাস্তা বেঁকে গেছে, এটা বাদিক সোজা ডান দিক। তোমরা কিন্তু ডান দিকে দেখো একটা সাদা চূড়া দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু মন্দির। তো এই হচ্ছে জগন্নাথ দেবের একটা ছোট্ট মন্দির। প্রত্যাশা কালীমার মন্দির দেখে, জগন্নাথ দেবের মন্দির দেখে তার পাশ থেকে সোজা রাস্তা গেলে কিন্তু মেন রোড পড়ে যাচ্ছে। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে সমস্ত চার্ট দেওয়া রয়েছে। এখান থেকে ইসকন মন্দির 15 টাকা, তোমাদেরকে যে মোড়টা দেখালাম ওইখান থেকে কিন্তু 15 টাকা ভাড়া পড়বে ইসকন মন্দিরে। হাঁটা পথে হতে পারে, কিন্তু এই রোদে হাঁটতে পারবে না, 1-1.5 কিলোমিটার রাস্তা আছে। ওই যে আমার মনে হয় ইসকন মন্দিরে আসতে গেলে একটু টোটো ধরে নেওয়াই ভালো। ওই ইসকন মন্দিরটাকে ফেলে আমরা কিন্তু সোজা যাচ্ছি। সোজা গিয়ে তোমরা বলবে হাবিবপুর হসপিটাল বলে বলে কিন্তু এগোতে থাকবে। তো ওই ইসকন মন্দিরটা আছে, ইসকন মন্দিরটাকে ফেলে রেখে সোজা আসবে। সোজা আসার পরে 2 থেকে 3 মিনিট হাঁটলে এই পড়বে হাবিবপুর হসপিটালে জাস্ট উল্টো দিকে একটা গলি চলে গেছে। এই গলির ভেতরে গেলে পড়বে হচ্ছে আকড়া আশ্রম, পূর্ণিতার মন্দির, সেটা দেখালাম। তো এইখান থেকে জাস্ট বেরিয়ে মেন রোড থেকে আবার কিন্তু সোজা যাবে। আচ্ছা, ওই যে মেন রোড রয়েছে, মেন রোড থেকে সোজা আসলে, ঠিক আছে, কিছুটা সোজা আসলে 2-3 মিনিট এই হচ্ছে রাস্তা, দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিক যাচ্ছে আর একটা কিন্তু সোজা যাচ্ছে। তোমরা বলবে শীতলা মন্দির যাব, ওই বটগাছের তলায় যেটা তোমাদেরকে বললাম ওই মন্দিরটা দেখাবো। এই রাস্তাটাতে কিন্তু সোজা যাবে, ডান দিক যাবে না, সোজা যাবে। বটগাছকে কেন্দ্র করে এই শীতলা মায়ের মন্দির, অসাধারণ ব্যাপার। আচ্ছা, এই হচ্ছে শীতলা মন্দির, সেটাকে ক্রস করে আমরা সোজা যাচ্ছি। জাস্ট কিছুটা সামনের দিকে এগিয়ে আসলেই কিন্তু ক্রিয়াযোগী মন্দির এটা। আচ্ছা, তো এই হচ্ছে ক্রিয়াযোগী মন্দিরটাকে ফেলে আমরা কিন্তু আরেকটু সামনের দিকে যাব। বলবে মদন গোপাল জিউ মন্দির বলে দেবে, তো সামনে কিছুটা গেলেই কিন্তু একটা তোরণ পাবো, ওই তোরণের ভেতর থেকে কিন্তু ঢুকে যেতে হবে। আচ্ছা, ক্রিয়াযোগী মন্দির যেটা ছিল, ক্রিয়াযোগী মন্দিরকে ফেলে রেখে কিছুটা সামনে এলাম। এই যে তোরণটা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে তোরণটা তৈরি করেছে। আর এখানে দেখতে পাচ্ছ মদন গোপাল এর তোরণ বলে লেখা রয়েছে। এইখান থেকে কিন্তু আমাদের ভেতরের দিকে ঢুকতে হবে। জাস্ট এই পার থেকে এসে বাঁদিকে ঢুকলেই কিন্তু এই হচ্ছে মদন গোপাল জিউর মন্দির। এই হচ্ছে সেই 500 বছর পুরনো এই মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ, কৃষ্ণ আশ্রম বা মদন গোপাল জিউ মন্দির। আর এই হচ্ছে আশ্রম জায়গাটা বলছে, দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে কিন্তু মন্দির খুলবে। এই দেখো মন্দির সকালের টাইমিংটা দেখো, সকাল 6টা থেকে দুপুর 12:30, 3:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকছে। আর এই হচ্ছে মন্দিরের
পরিবেশটা তোমাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর, এখানে ফুলের গাছ করেছে, অসাধারণ কিন্তু লাগছে এই জায়গাটা। এখানে এসে প্রত্যেকটা মন্দির যে দর্শন করছি অসাধারণ, মানে দারুণ লাগছে ব্যাপারটা। এই হচ্ছে নবনির্মিত নতুন মন্দির, আর এই হচ্ছে পুরনো মন্দিরটা। দেখতে পাচ্ছ মদন গোপাল জিউয়ের পুরনো মন্দিরটা। এখানটায় যে মদন গোপাল জিউয়ের যে মন্দির মানে বিগ্রহটা ছিল সেটা এখন এই নবনির্মিত মন্দিরে কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে। ওই জন্য এখানটায় আর কিছু নেই, বাট এইটাই হচ্ছে সেই 500 বছর পুরনো, ভাবা যায়। নবনির্মিত যে মন্দিরটা রয়েছে এটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ সর্বধর্ম সমন্বয় একই জায়গায়, মানে সব ধর্মের দেখতে পাচ্ছ যে মনীষী বা ঠাকুরের ইয়েগুলো বিগ্রহগুলো কিন্তু এখানে মন্দিরের মধ্যে করা রয়েছে। এটা কিন্তু সব মন্দিরে দেখা যায় না। প্রথমে যে সিদ্ধিদাতা গণেশ রয়েছে, আর এখানে সন্ত কবির রয়েছে, যীশু খ্রিস্ট রয়েছে, গৌতম বুদ্ধ, ওখানে চৈতন্য মহাপ্রভু, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু দেখালাম। আর এখানে নিত্যানন্দ প্রভু রয়েছে, এখানে গুরু নানকজি রয়েছে, জগৎগুরু শঙ্করাচার্য রয়েছে, আর সাই বাবা রয়েছে। মানে এই জিনিসটা মানে মন্দিরের মধ্যে এরকম আলাদা আলাদা ধর্মের যে গুরুরা রয়েছেন সেগুলো কিন্তু মন্দিরে চট করে দেখা যায় না। এখানে দেখতে পাচ্ছ রামচন্দ্র, আর এখানে হনুমানজি রয়েছে, এখানে বিষ্ণু ঠাকুর রয়েছে, মানে কৃষ্ণ রয়েছে আর অর্জুন মনে হচ্ছে, আর এখানে রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজি, আর ওই ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি, মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। এইখানটা আগে দেখাই, এটা নবনির্মিত হয়েছে। এখানে ভোগের যে খাওয়া দাওয়াটা, প্রসাদ গ্রহণের স্থান হচ্ছে এই জায়গাটা, দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রসাদ গ্রহণের স্থান বার করেছে। তোরা যারা যারা আসছেন তারা যে দান দিচ্ছেন তার উপরে বেশ করে কিন্তু এই মন্দিরটা অল্প 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 করে কিন্তু তৈরি করা হচ্ছে। এইটা 2 বছর পুরনো হলো এই মন্দিরটা, আর এই মন্দিরটা যেটা 500 বছর পুরনো। এখান থেকে বিগ্রহ রাখা রয়েছে কিন্তু এই নবনির্মিত মন্দিরে। এই কাউন্টারটা, এই কাউন্টারের মধ্যে কিন্তু বিভিন্ন বইগুলো রয়েছে। এই বইগুলো আসলে আপনারা কিনতে পারেন, ঠিক আছে। এখানে যে ভোগের ব্যাপারটা দেখলাম, একটা ইউনিক জিনিস পেলাম যে এখানে ভোগের কোনো টাকাই নেই, মানে টাকা মানে কি কোনো সিলেক্টিভ নেই। যেরকম আমরা ইস্কন মন্দিরে দেখে এলাম ফার্স্ট পার্টে 70 টাকা 170 টাকা, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে আপনার মন্দির আপনিই সেবক। মানে এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো যেটা তোমাদের ন্যায্য মনে হয়, যেটা দেওয়া উচিত, সেরকম ন্যায্য মূল্যে তোমরা কিন্তু দিতে পারো। এখানকার যারা সদস্য ছিলেন তারাও একই কথা বললেন যে অনেক গরিব মানুষেরা যারা যারা আসে, যারা দিতে পারেন না, তারাও অল্প পয়সায় ভোগ খেয়ে যান। এটা কিন্তু ভালো লাগলো। 11,000 টাকার ওপরে যারা যারা দান করেছেন তাদের প্রত্যেকে দেখতে পাচ্ছ এই ফলকগুলো এই মন্দিরের গায়ে গায়ে কিন্তু দেওয়া রয়েছে। এবার আস্তে আস্তে আমি উঠি, আর আমি কিন্তু পারমিশন নিয়ে কিন্তু ছবি তুলতে এসেছি। তোমরা যারা যারা ছবি তুলবে অবশ্যই একটু পারমিশন নিয়ে নেবে, ঠিক আছে। মহারাজের কিন্তু একটা ফটো রয়েছে, আর এই রয়েছে কিন্তু একটা সারদা মায়ের কিন্তু মূর্তি রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ টাইমিং দেওয়া রয়েছে মন্দিরে, দেখতে পাচ্ছ সারদা মায়ের একটা মূর্তি। করে দেখতে পাচ্ছ বিভিন্ন ঠাকুরের কিন্তু ফটো রাখা রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু আলাদা আলাদা ধর্মেরও ঠাকুর রয়েছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে স্বামী সচিদানন্দজি মহারাজ এবং তার গুরুদেব রয়েছেন, এখানে বামাখ্যাপা রয়েছেন, আর এখানে দেখতে পাচ্ছ আরেকজনের কিন্তু একটা স্মৃতি করা রয়েছে, দেখতে পাচ্ছ তিনি কিন্তু এই শিবলিঙ্গটা কিন্তু দান করেছিলেন। আর এই যে মন্দিরের এই পাটটায় আসছি, যারা মন্দিরের সদস্য তিনি বললেন এই যে সামনে যে বিগ্রহটা দেখতে পাচ্ছ মদন গোপালজির কোষ্ঠী পাথরের, ওইটাই নাকি পাওয়া গেছিল। দেখতে পাচ্ছ এই বইটা মদন গোপাল মন্দির, শ্রী শ্রী মদন গোপাল মন্দির, এই বইটার দাম 30 টাকা, আমি নিলাম। তো তোমরা পারলে এই বইটা পড়লে কিন্তু সমস্ত ইতিহাস জানতে পারবে। আর পাশে যে শ্বেত পাথরের রাধারানী রয়েছে, এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, স্বামীজি রয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, ওইদিকে গোপাল রয়েছেন, জগন্নাথ সুভদ্রা বলরাম দেব রয়েছেন, গোপাল রয়েছে। এই যে কোষ্ঠী পাথরের এই যে মূর্তিগুলো দেখছো, কিছু কিছু অনেকে দান করেছেন। এই যে বিষ্ণু ঠাকুরের যে মূর্তিটা দেখতে পাচ্ছ কোষ্ঠী পাথরের, এটাও কিন্তু পাওয়া আছে, কিন্তু এটাও কিন্তু স্বপ্নাদেশেই পাওয়া রয়েছে। মন্দিরের চারিপাশে দেখতে পাচ্ছ এই গাছগুলো তোমাদের দেখাই, এর মধ্যে কিন্তু রুদ্রাক্ষ গাছ রয়েছে, যেটা বিরল, সব জায়গায় কিন্তু দেখা যায় না। এছাড়া অশোক ফুলের গাছ, এছাড়া প্রচুর ধরনের গাছ তোমরা এখানে আসলে কিন্তু দেখতে পারবে। আশা করি তোমাদের যেটুকুনো হোক দেখাতে পারলাম, তোমরা আসলে ভালো করে ঘুরে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। একজন দাদা রয়েছেন, আপনার শুভ নাম কি? আমার নাম মধুসূদন পরমাণিক। মধুসূদন পরমাণিক, আপনি কি এই মন্দিরের সদস্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে এই 500 বছরের থেকে 600 বছর হতে যায় প্রায়, এই যে এই মন্দিরটার ভেতরে এখন তাহলে তো বিগ্রহ গেছে নতুন মন্দিরে, এই মন্দিরের ভেতরে তাহলে এখন কি আছে? চলেন ভেতরে চলেন। ভেতরে যাবো? হ্যাঁ। আচ্ছা, এই যে বড় মহারাজ রয়েছেন, ইনি কিনার বিগ্রহ এখানটা রয়েছে, আর এই হচ্ছে
মন্দিরের মধ্যে এইখানটায় কিন্তু ছিল মদন গোপালজির, এখন ছবি দেখতে পাচ্ছ, এই মদন গোপালজির বিগ্রহটাই চলে গেছে পুরো কিন্তু এই নতুন মন্দিরে, যেখানে প্রায় এখন 2 বছর হতে যায়। এখানে আপাতত ছবিটা রাখা রয়েছে, এখানেও পুজো হয়, তোমার এখানেও পুরো প্রতিদিন পুজো হয়। আচ্ছা, এই ঘরটা দেখলে এখানে বড় মহারাজ ছিলেন, আর এইখানে এই ঘরের মধ্যে ইনি থাকতেন, মেজ মহারাজ এখানে ইনি থাকতেন, তাই তো? এই যে এখানে দেখতে পাচ্ছ রন্ধনশালা, এখানটায় কিন্তু রান্নাবান্না হচ্ছে, এই যে ভোগের আয়োজন দেখো, অনেকগুলো সব ভোগ মোটামুটি শেষ হয়ে গেছে, অনেক মানুষেরা এসে খাওয়া দাওয়া করেছিল। তো এইখানে হচ্ছে রান্নাঘরটা দেখিয়ে দিলাম, ইস্কনের যেরকম তোমাদের দেখালাম ভোগের ব্যবস্থা আছে এবং রান্নাঘরটা দেখিয়েছিলাম, এখানেও মদন গোপালজি মন্দিরেও কিন্তু এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, আর খাওয়ার জায়গাটা তোমাদের তো বাইরে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? মোটামুটি মহারাজকে পেয়ে গেছি, তো মহারাজ যে আমাকে সময় দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মহারাজ। তো আপনার শুভ নাম কি? আমি ভজনানন্দ। আচ্ছা, তো মোটামুটি এই মন্দিরের ব্যাপারে অনেক শুনেছি যে এই মন্দিরটা খুব জাগ্রত, তো এই মন্দিরের ইতিহাসটা যদি একটু ছোট্ট করে বলতেন খুব উপকার হতো মন্দির ভক্তদের। ধরো দিত ঠাকুর তো জমিদারদের ছিল, আচ্ছা তো তখন পুরোহিত পুজো করতো। তারপরে পুরোহিত পুজো ছেড়ে দেওয়ার পরেতে রামকৃষ্ণ মঠের হাতে আসলো। তো রামকৃষ্ণ মঠের সাধুরা বলেছিল হ্যাঁ আমরা নিতে পারি, তবে যদি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দেখিতে পারো। আচ্ছা মদন গোপাল মন্দির হবে, রামকৃষ্ণ আশ্রম নাম হবে। আচ্ছা সেই নিয়ে গ্রামের লোক সবাই ঠিক করলো যে তাই হবে, আপনি যা বলছেন তাই হবে। তবু তো সেবা পূজার জন্য আপনি একটা বাঁধা রয়ে নেন। হ্যাঁ, মহারাজ বললো হ্যাঁ আমি রামকৃষ্ণ মঠের সাধু, রামকৃষ্ণ মঠ আশ্রমে এখানে লিখিত করো, তাহলে মদন গোপাল মন্দির বলে এখানে আমি কাজ করতে পারি, সেবার কাজ। তো এবারে ঠাকুর তো জমিদারদের ঠাকুর ছিল, স্বপ্নে দিয়া ঠাকুর দাদা পেয়েছিল, জমিদাররা পেয়েছিল। সামনে গঙ্গা ছিল পশ্চিমে, সেই গঙ্গা ঘাট থেকে ওনারা কুড়িয়ে এনেছিলেন। সে স্বপ্ন দেওয়ার পর যে বড় গোপাল আছেন, আচ্ছা বড় গোপাল স্বপ্ন দিয়েছিলেন, সে ওনার ঘাটে যেয়ে দেখতে যে একটা বিগ্রহ পড়ে আছে, তখন উনি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন ওই পুরনো মন্দির, আচ্ছা ওই মন্দির, ওই পুরনো মন্দিরে। আচ্ছা আচ্ছা, এবারে আস্তে 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 মহারাজ তখন একা, তারপরে স্বামী ধীরানন্দ এখানে আসলো 79 সালে, আর আমি আসলাম 82 সালে। তো আজ থেকে 40-41 বছর আগেকার ব্যাপার আমাদের এখানে আসা যাওয়া থাকা। আচ্ছা মহারাজের সঙ্গে কাজ করি, মহারাজের সঙ্গে থাকি। আচ্ছা সেই করতে করতে গ্রাম থেকে একটা মুষ্টি ভিক্ষার আয়োজন করে দিল, সেই ভিক্ষাও আমি করেছি এখানে এসে। আচ্ছা এখন এই যে মন্দিরের নতুন মন্দির হবে, সেটা বড় মহারাজের পরিকল্পনা ছিল। এই গেট থেকে দেখা যাবে দক্ষিণ দিকে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে মন্দির হবে নতুন। হ্যাঁ, আচ্ছা তো 60 ফুট এখন মন্দির উচ্চতা। এবারে সেই মন্দির আমরা পরিকল্পনা নিল এইভাবে মন্দির হবে, এইভাবে আস্তে 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 টাকা পয়সা আস্তে আস্তে মানুষের হাতে তো টাকা পয়সা, মানুষ আস্তে আস্তে এখানে আসলো। এসে আমরা বলেছিলাম দেখুন মন্দির তো করব, তো আপনারা যদি একটা ফলক দেন, হ্যাঁ আচ্ছা। সেইভাবে সেই 11,000 টাকার বিনিময়ে আচ্ছা একটা ফলক যদি দেন, আমরা তো কেউ কিছু নিয়ে আসি না, তো তবু একটা তো স্মৃতি রয়ে যাবে এখানে। আচ্ছা, তো এই নিয়ে মানুষকে বলার পরে মানুষ আস্তে আস্তে টাকা দিয়েছে। হ্যাঁ তাহলে এই নবনির্মিত মন্দিরটা পুরোটাই হ্যাঁ, মানুষেরা টাকা সেবার জন্য দিয়েছে। এখানে ফলক তো বসানো আছে, আপনি এখানে দেখতে পুরো পাচ্ছেন। যত ফলক দেখলাম হ্যাঁ, ফলক এখানে সব সব হচ্ছে মানুষেরা। হ্যাঁ, মানুষের দান করা এগুলো, সেই হিসেবে আজকে এত বড় মন্দির হয়েছে। বেলুন মঠের এক মহারাজ আছে, দিব্যানন্দ মহারাজ বলে আছে, আচ্ছা। উনি উদ্বোধন করবে, বা 51 জন সাধু নিমন্ত্রণ হবে, তারা থাকবে, 10 জন ব্রাহ্মণ থাকবে। এই নিয়ে উদ্বোধন হবে, উদ্বোধন হওয়ার পরে পরের দিন বিগ্রহ প্রতিষ্ঠা হোমযজ্ঞ হবে, এই সমস্ত কিছু সেইভাবেই হলো। আমি 3 তারিখ থেকে এখানে পুজো আরম্ভ করলাম, 3 দিনে দিয়েছিল। একদিন হচ্ছে বিগ্রহ মন্দির উদ্বোধন, একদিন বিগ্রহ প্রতিষ্ঠা হোমযজ্ঞ, পরের দিন থেকে আমি এখানে পুজো আরম্ভ করলাম। সেই থেকে এখানে এই নতুন মন্দিরে পুজো চলছে, বা নিত্যভোগ, প্রতিদিনের নিত্যভোগ। মানুষ আসবে, আসুক, মানুষ কী দেবে, কাকে দেবে, সে ঠাকুরকে দিয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, যে তার আমার জন্য একটা এখানে কোনো বাধা ধরা কোনো আমাদের ইয়ে নাই যে বাধা ধরা ওই দিতে জন্য হবে। কোনো টাকা নেই। হ্যাঁ, টাকার ব্যাপারটা এই দিতে হবে না, তারা ঠাকুরকে দিয়ে যাবেন, ঠাকুরের প্রসাদ খাবেন, ঠাকুরের কাছে এসে আনন্দ করবেন,
আমি এটাই চাই, আমিও খুশি আর তারাও খুশি। বা তারপরও আমার এখানে থাকার ঘর আছে, ঘরে তো থাকতে পারে, এরকম কোনো আমাদের চার কিছু নাই। মানে এই যে এই উল্টো দিকে এই যে ঘরটা রয়েছে, হ্যাঁ, তো এখানে থাকার কিছু কিছু দিতে হয় না থাকার জন্য? সে তার মতো দিয়ে যাবে, আবার সেই এখানে- ইচ্ছে, নিজের হ্যাঁ, ইচ্ছেতে সে দিতে নিজের হবে। ইচ্ছা যেটা দিয়ে যাবে সেটা করবে। তোমাদেরকে জানিয়ে দিল মহারাজ যে এখানে ভোগের কুপন হোক বা এখানে থাকার ব্যবস্থার দিক থেকে কোনো চার্জেসের কোনো সীমা বাধা ধরা নেই, না, নিজেদের ইচ্ছা মতোই হ্যাঁ, দিতে সেটা পারে। তার কাছে ব্যাপার, কারো কাছে। বাহ, আমাদের কাছে ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। আপনি যে এই মন্দিরের ইতিহাসটা জানালেন, আর তোমরা যারা যারা বাড়িতে বসে আছো আর যে গুরুজনরা বাড়িতে বসে আছেন এখনও জানেন না, একবার মন্দিরে আসুন, ঘুরে যান, সারা দিনটা ভালো মতো কেটে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই মন্দিরে একটা জিনিস জানতে পারলাম, এখানে যে মানে বিখ্যাত যে পুজোগুলো, দোল পূর্ণিমা, তারপরে হচ্ছে ঝুলন যাত্রা, তারপরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আচ্ছা রথযাত্রা রয়েছে, গুরু পূর্ণিমা, এই যে বিভিন্ন তিথিগুলো রয়েছে, এই সময় প্রচুর মানুষের ভক্তের কিন্তু ভিড় হয়। আর এই যে মহারাজের কাছ থেকে তোমরা যে পুরো ইতিহাসটা জানলে, এই মহারাজ কিন্তু দীক্ষা দেন। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে তোমাদের দেখাচ্ছি, এইখানটায় তোমাদের লেখা হয়েছে, দেখো দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। এখানে উনি রামকৃষ্ণদেবের দীক্ষা, সারদা মায়ের দীক্ষা, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণের মন্ত্র দীক্ষা, আর হচ্ছে শক্তিমন্ত্রের দীক্ষা, এই 4 রকমের দীক্ষা কিন্তু উনি দিয়ে থাকেন। তো তোমরা যারা যারা এখানে দীক্ষা নিতে চাও তারা কিন্তু এখানে মহারাজের সঙ্গে যোগাযোগ করতে পারো এসে। এখানে স্বামীজির পাশে স্বামীজির দীক্ষিত যে শিষ্যরা রয়েছে 12 জন মতো, তাদেরও ছবি এখানটায় কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। হবিবপুরের যে ইস্কন মন্দির যেভাবে প্রচার হয়েছে, হবিবপুরের মদন গোপাল জিউ মন্দিরটাও তোমরা যারা যারা দেখছো তারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, আর দরকার পড়লে একবার চলে আসো, অসাধারণ লাগবে, দারুণ লাগবে। মোটামুটি ফোন নাম্বারটা এখন ভাসছে, ওই ফোন নাম্বারে 2টো কাজ হবে। একটা হচ্ছে ভোগের তোমরা আগের থেকে টিকিটটা কেটে রাখতে পারবে, আর আরেকটা হচ্ছে এখানে যে থাকতে যদি চাও সেইটারও কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো মোটামুটি আলোতে শুরু করেছিলাম, আলোতেই এন্ড করব। ঠিক আছে, তো মোটামুটি পুরো আজকের হবিবপুরের সিরিজ অনেকগুলো কিন্তু মন্দির থাকতে পারে। আমি কিন্তু বেছে বেছে কিন্তু 4খানা পাঠ করলাম, 4খানা পাঠে 4 রকমের মন্দিরের মানে ব্যাপারে তোমাদেরকে জানালাম, আলাদা আলাদা পাঠ করলাম যাতে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাও। শুরুটাও দারুণ হয়েছিল ইস্কন মন্দির দিয়ে, মানে প্রত্যাশী মন্দির দিয়ে স্টার্ট হয়েছে, বাট ইস্কন মন্দিরটা বড় ছিল। আর শেষ করলাম মদন গোপাল জিউয়ের 500 বছরের মন্দির দিয়ে, কিন্তু অসাধারণ কিন্তু লাগলো। আর মাঝখানে যদি আমি বলি 400 বছরের ওই মন্দিরটা, গৌরনীতার মন্দির, আর হচ্ছে শীতলাম মানে বটগাছটাই 400 বছরের, মানে এই যে একটা ইতিহাস দারুণ লাগলো। হবিবপুরে ঘুরে আজকে খুবই ভালো লাগলো। ছোট্টর ওপরে ট্যুর, সকাল থেকে বেরোলাম, সন্ধ্যের মধ্যে সব কমপ্লিট করে নিলাম। তো তোমরা আসলে তোমাদের সমস্ত মন্দিরের টাইমগুলো সব বলে দিচ্ছি, মানে বলে দিয়েছি সব টাইমিং, প্রত্যেকটা পাটে পাটে বলে দিয়েছি। যারা যারা দেখোনি তাদেরকে বলবো, হবিবপুরের ওপরে আলাদা করে একটা প্লেলিস্ট থাকবে, যার মধ্যে হবিবপুরের সব কটা পার্ট একটা প্লেলিস্টে থাকবে, সেই প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। এছাড়া ভিডিও এন্ডে 2টো থাকবে, বাদবাকি আমার চ্যানেলের ভেতরে গেলে কিন্তু সব কটা পার্ট দেখে নিতে পারবে। তাহলে বুঝতে পারবে যে কীভাবে হবিবপুর থেকে পরপর এসে এই 4 নম্বর পার্টটা শেষ করলাম। ওভারঅল খুবই ভালো লেগেছে হবিবপুরে এসে। তো আপাতত এখানেই শেষ করলাম হবিবপুরের পার্ট। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, বাড়ি যাই আবার বাড়ি যেতে হবে অনেক দূর।